এবারের আমাদের 5 দিনের ট্রাভেল ব্লগে আপনারা দেখেছেন আমরা বাঁকুড়া জেলার মুকুটমণিপুর, পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ও গড় সার্কিটের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে লাস্ট পাঞ্চেত ড্যাম থেকে 17 কিলোমিটার দূরে এখন যাচ্ছি বর্ধমান জেলার মাইথন ড্যাম দেখতে। আমরা পাঞ্চেত ড্যাম থেকে পুরুলিয়া চিরকুন রোড ধরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হয়ে ইএসআই কলোনি রোড দিয়ে মাইথন পৌঁছে ডিভিসি চেয়ারম্যান ক্যাম্প অফিসের কাছে মাইথন ছটঘাটে পৌঁছালাম। গড়পঞ্চকোট থেকে বেরিয়ে 1 ঘন্টার দূরত্বেই রয়েছে মাইথন। আজ আমরা এসেছি মাইথনে, আর এখন আছি মাইথন ড্যামের কাছে। জায়গাটার নাম মাইথন ছটঘাট, ফলে নাম শুনেই বোঝা যাচ্ছে ছট পুজোর সময় জায়গাটা কিন্তু ভীষণই জমজমাটি থাকে, যে কোনো দিন বিকেলবেলা অথবা শীতকালে পিকনিকের জন্য। এছাড়া বর্তমানকালের বিভিন্ন ফটোশ্যুটের জন্য জায়গাটি বিশেষভাবে জনপ্রিয়। মাইথনের একদিকে ঝাড়খণ্ড আর অন্যদিকে পশ্চিমবঙ্গ। এই ছটঘাটটি ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে। আছি মাইথন ড্যামের সেলফি পয়েন্টে। এর আগেও দুটো ড্যাম দেখলাম ঠিকই, কিন্তু এই ড্যামের যেন সৌন্দর্যটা একটু আলাদাই। ওই যে দূরে দেখা যাচ্ছে মাইথন ড্যামের উপর বেশ কিছু ছোট ছোট দ্বীপ আছে। ওই দ্বীপগুলোতে যাওয়া যায় এই সামনে যে বোটগুলো রয়েছে এই বোটে করে। কোথা থেকে এই স্পিড বোট বা নৌকাগুলোতে উঠবেন এবং তার প্রাইস কত সব ডিটেলসটা আমি পরে বলছি। মাইথন ড্যাম সেলফি পয়েন্ট থেকে কিছুটা এগোতেই প্রথমেই পড়বে বাবুঘাট বোটিং পয়েন্ট। তবে আমরা এখন এই ঘাটটাতে যাচ্ছি না, এই ড্যামটা ক্রস করে আরও একটা বোটিং পয়েন্ট পড়বে, আমরা সেখানে গিয়ে সেখানকার সমস্ত ডিটেলসটাই শেয়ার করব। এই যে শুরু হলো ড্যামের রাস্তা। এই ড্যামের বিশেষ বিশেষ কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেখানে কিন্তু আমি কোনো রকম ভিডিও বা ছবি তুলিনি। এই মাইথন ড্যামটি নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 6000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। আর এই বাঁধটি কিন্তু রয়েছে বরাকর নদীর উপর। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাঁধ। এখানে দাঁড়ালে একটা শো শো করে আওয়াজ আসছে, নিচের নদীর জলের স্রোতের আওয়াজ এটা। এই ড্যামের উপর থেকে চারপাশের পরিবেশটা অসাধারণ, প্রকৃতি যেন এক আলাদাই রং ছড়িয়ে রেখেছে এখানে। এই ড্যামের উপর থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তেরও এক আলাদাই রূপ। মাইথন ড্যাম পেরিয়ে এখন আছি মাইথন বোটিং সেন্টারে। মাইথন ড্যামের উপর বোটিং করতে হলে সবথেকে সস্তায় এখান থেকেই বোটে করে ঘোরা যায়। আচ্ছা, এবারে বলি এখান থেকে বোটিংয়ের খরচ কেমন পড়বে। নৌকা করে ঘুরলে 6 জন 20 মিনিট যদি ঘোরেন সেক্ষেত্রে খরচ পড়বে 500 টাকা। আর যদি 1 ঘন্টা ঘোরেন 6 জন সবুজ দ্বীপ সমেত তাহলে খরচ পড়বে 1000 টাকা। এছাড়া স্পিড বোটে যদি যান তবে 4 জন হলে খরচ পড়বে 600 টাকা, 6 জন হলে খরচ পড়বে 900 টাকা, 8 জন হলে খরচ হবে 1200 টাকা। এছাড়াও প্যাডেল বোটও আছে। প্যাডেল বোটের ক্ষেত্রে 4 জনে 20 মিনিটে খরচ পড়বে 400 টাকা। আগেই দেখিয়েছিলাম এই ম্যাসেঞ্জার ড্যামের উপর বেশ কিছু ছোট ছোট দ্বীপ আছে। সেই দ্বীপগুলোর আবার আলাদা আলাদা নামও আছে, যেমন ঝালমুড়ি দ্বীপ, চামচ দ্বীপ, সবুজ দ্বীপ, এছাড়া আরও অন্যান্য। সেই সব দ্বীপগুলোতেই কিন্তু এই বোটগুলো করে ঘোরানো হয়। আর এই যে এই ব্রিজটা দিয়ে গিয়ে ডিভিসির মজুমদার নিবাস, যা মাইথনের একমাত্র দ্বীপ যেখানে থাকার ব্যবস্থা আছে। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি আর মাঝখানে এই হোটেলটা। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে থাকার জন্য। মাইথনে এসে আজকে আমরা চলে এসেছি আজকের আমাদের আস্তানা পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে। এই ইউথ হোস্টেলের ভিডিও আমি আগামী দিনে শেয়ার করব যে এখানে আমার অভিজ্ঞতা ঠিক কেমন হলো। এই ইউথ হোস্টেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। এর জন্য আমরা দিয়া গেস্ট হাউসকে বাহাতে রেখে এগোতে থাকলাম। মাইথন ইউথ হোস্টেল থেকে সামান্য কিছুটা দূরত্বে এখন আছি মাইথন ফরেস্ট অ্যান্ড পিকনিক স্পটে। পুরুলিয়াতে গিয়ে পলাশের দেখা না মিললেও মাইথন কিন্তু আমাদের নিরাশ করেনি।
এখানে পেয়ে গিয়েছি পলাশের ছোঁয়া। মাইথন ইউথ হোস্টেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কিছু সাইট সিইংয়ের জন্য। রয়েছি এখন মাইথন পিকনিক স্পট অ্যান্ড ফরেস্ট এরিয়াতে। এই যে পেছনে এটা হলো ফরেস্ট এরিয়া, আর এই দিকটাতে ঘুরলে এটা হলো পিকনিক স্পট। শীতকালে এখানে কিন্তু পিকনিক করা হয়, অনেক এখানে ভিড় থাকে সেই সময়। আর দাঁড়িয়ে আছি মাইথন ড্যামের খুব কাছেই। চলেছি এখন মাইথন ড্যামে পা ভিজাতে। দারুণ লাগছে কিন্তু, এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জল দারুণ লাগছে। আমরা চলেছি এখন আমাদের পরের ডেস্টিনেশন মাইথন ফলসের দিকে। মাইথন ফরেস্ট অ্যান্ড পিকনিক স্পট থেকে বেরিয়ে প্রায় 2.5 কিলোমিটারের মধ্যেই ডিভিসি হাইড্রা প্রজেক্টের আগে বাঁ হাতেই মাইথন ওয়াটারফলস। তবে এখানে এসে দেখলাম ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা নেট দিয়ে ঘেরা রয়েছে, ফলে একটু অবাকই হলাম। তবে লোকাল লোকজনের থেকে জানতে পারলাম নেটের পাশ থেকে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, সেখান থেকে ওয়াটারফলস দেখতে যেতে হবে। বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার জন্যই এই জায়গাটা এখন এভাবে ঘিরে দেওয়া হয়েছে, তাই এখানে এখন আর হয়তো সকলের আসা এভাবে সম্ভব হয়ে উঠবে না। ওই যে উপরে দেখা যাচ্ছে, ওইটাই হলো মাইথন ড্যামের উপর যে রাস্তাটা তখন দাঁড়িয়েছিলাম সেই রাস্তাটা। আর উপর থেকে সেই সময় যে জলের স্রোতটা দেখছিলাম, এই যে দূরে এটাই সেটা। বয়ে চলা নদীর পাশ থেকে এবড়ো খেবড়ো পথ ধরে আমরা এগিয়ে চলেছি ফলসের দিকে। মাইথন ড্যামের কাছে এখন আছি মাইথন জলপ্রপাতের সামনে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, এক এক জায়গায় তার এক এক রূপ, সেটা বোঝা যাচ্ছে মাইথনে এসেই। মাইথন ওয়াটারফলস দেখে 1.6 কিলোমিটার দূরে মা কল্যাণেশ্বরী মন্দিরে মায়ের দর্শনের জন্য চলেছি। মন্দিরের দুপাশ দিয়ে বেশ কিছু দোকানপাট রয়েছে পুজোর সামগ্রীর জন্য, এছাড়াও টুকটাক কিছু জিনিসপত্রের জন্য। কথিত আছে 500 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেন মহারাজা বল্লাল সেন। মন্দিরের প্রাচীন তত্ত্ব থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন। সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল। শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত। কাপালিকের নির্দেশ মেনেই তিনি অধুনা শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করেন। সেখানেই বহু বছর আরাধনা হয় দেবী শ্যামারূপার। এরপর শ্রবণপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকেই এখানে পূজিত হচ্ছেন তিনি। এই কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না। এখানে রয়েছে একটি বড় পাথর, আর তার তলায় রয়েছে একটি অদৃশ্য গুহা। এই পাথরটাকে এখানে দেবী রূপে পুজো করা হয়।
মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই মন্দিরে প্রত্যেক দিন পুজো শেষে মায়ের ভোগ প্রসাদ ভক্তদের হাতে বিনামূল্যে দেওয়া হয়। শনি মঙ্গলবার এছাড়া বিশেষ পুজোর দিনগুলোতে এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। এটা হলো মায়ের গর্ভগৃহের ঠিক পেছনের রাস্তাটা। মায়ের গর্ভগৃহে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় আমি কিন্তু কোনো রকম ভিডিও তুলিনি। ভক্তদের বিশ্বাস, এখানে যদি কেউ মানসিক করে দড়ি বেঁধে যায় তাহলে তাদের মনস্কামনা পূর্ণ করেন মা। বাইরে থেকে কোনো রকম বাধা নিষেধ না থাকায় দূর থেকেই আমি মায়ের গর্ভগৃহ ও মায়ের দর্শন করালাম। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই আছেন সদাশিব। দুপুরে মায়ের ভোগ আরতির পর ভক্তরা লাইন দিয়ে মায়ের প্রসাদ নিচ্ছেন। সৌভাগ্যক্রমে আমিও তা থেকে বঞ্চিত হলাম না। মন্দিরের এক পুরোহিত মশাই নিজে থেকেই আমার হাতে প্রসাদটা তুলে দিলেন। মা কল্যাণেশ্বরীর মন্দির থেকে বেরিয়ে রাস্তায় খাওয়া দাওয়া করে এখন আমরা চলেছি 8 কিলোমিটার দূরে গ্রাম্য পথ ধরে বৃন্দাবনী ড্যাম দেখতে। মাইথন ড্যামের চারিদিকে প্রচুর স্পট আছে ঘোরার জন্য। তার মধ্যে সবগুলি স্পট আমাদের দেখা সম্ভব না হলেও এই বৃন্দাবনী ড্যাম আমাদের তালিকাভুক্ত ছিল। শীতকালে পিকনিকের জন্য এটি একটি মনোরম পরিবেশ। একদিকে ড্যামের জল আর অন্যদিকে চাষের ক্ষেত, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। মাইথন লেক পিকনিক স্পট থেকে অপর প্রান্তে দেখা যাচ্ছিল যে জায়গাটা, আমরা এখন সেখানেই আছি। এটা মাইথন সানসেট পয়েন্ট। মাইথনের টুরিস্ট স্পটগুলো দেখে এখন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আবার আসলাম রাতের মাইথন ড্যাম দেখতে। একদিকে ডিভিসির হাইড্রা প্রজেক্টের ঝলমলে আলো, তার পাশে ওয়াটারফলসের আওয়াজ, সাথে অন্যদিকে ড্যামের শান্ত নিরিবিলি পরিবেশ। সব মিলিয়ে সন্ধ্যার সময় এই বাঁধের মনমুগ্ধকর দৃশ্য দেখলে বাকরুদ্ধ হতে হয়। এটা ছিল ডিভিসি থেকে জল ছাড়ার সাইরেন। হাওড়া থেকে আসানসোল বা কুমারটুলি বা বরাকর স্টেশনে নেমে গাড়িতে বা অটোতে মাইথন ড্যাম খুব সহজে পৌঁছাতে পারবেন। এছাড়া কলকাতা থেকে যে কোনো বাসে আসানসোল পৌঁছে সেখান থেকে গাড়ি করে আপনি মাইথন ড্যাম পৌঁছাতে পারবেন। এবারে ট্রাভেল ব্লগের অন্তিম পর্বে আমরা অবশেষে পৌঁছে গেলাম। এবারে ট্রাভেলটা শুরু করেছিলাম মুকুটমণিপুর থেকে পুরুলিয়া হয়ে। পুরুলিয়া সার্কিটটা পুরো দেখে, গড়পঞ্চকোট, পাঞ্চেত সমস্তটা দেখে, বারন্তি ঘুরে তারপরে সব শেষে এসেছিলাম মাইথন দেখতে।
মাইথন ড্যাম সহ আশেপাশের স্পটগুলি ভালোভাবে ঘুরে দেখে এখন সময় বিদায় জানানোর মাইথনকে। শুশুনিয়াটা আমাদের প্ল্যানে থাকা সত্ত্বেও এবারের সফরে শুশুনিয়া দেখা আর সম্ভব হলো না, তবে নেক্সট আবারও কখনো আসবো শুশুনিয়া দেখার জন্য। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবারের ট্রাভেল সিরিজের সমস্ত ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজ সকাল সকাল আমরা মাইথন থেকে আসানসোল হয়ে কলকাতার দিকে রওনা দিলাম।